আমি মায়ের মুখের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, মা, আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে ভাবির ঘরে ঢোকার পরে ঘরের দরজা বন্ধ করেছিলাম। ভয় হচ্ছিল যে তুমি, বাবা, ভাইয়া কেউ যদি দেখে ফেলো বা হঠাৎ চলে আসো, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই দরজা বন্ধ করে ভাবির বিছানার কাছে গিয়ে তাকে ডেকেছিলাম। তুমি তো বাবার সাথে অন্য ঘরে ঘুমাও, তাহলে বন্ধ দরজা দিয়ে তুমি ঘরের ভিতরে ঢুকলে কিভাবে? নাকি তুমি আমার আগে থেকেই ভাবির ঘরের মধ্যে ঢুকেছিলে? আমার কথা শুনে মায়ের চোখ মুখ শুকিয়ে যায়। কি উত্তর দেবেন খুঁজে পান না। আমি বললাম, মা, ভাবিকে কি তুমি খুন করেছ? মায়ের মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আমার এমন প্রশ্নের ভয়ই পাচ্ছিলেন। আমার স্পষ্ট মনে আছে আমি ঘরে প্রবেশের সময় দরজা বন্ধ করেছি। যেহেতু ভাবি একটা আপত্তিকর প্যাকেট আমার কাছে রেখেছিলেন, তাই খানিকটা সতর্কতা হিসেবে দরজা বন্ধ করি। সুতরাং শুধু মা কেন, ঘরের মধ্যে আগে থেকে না থাকলে কেউই সেখানে আসার কথা নয়। কিন্তু ভাবির বিছানার কাছে দাঁড়ানো অবস্থায় পেছন থেকে মা যখন ডাক দেন, তখন দরজা খোলা ছিল এবং মা দরজার সামনেই দাঁড়িয়েছিল, যার একটাই অর্থ মা ঘরের মধ্যে আগেই ছিল। আমি ঢুকে দরজা বন্ধ করে বিছানায় গিয়ে ডাকার সময় সাবধানে তিনি দরজা খুলে এমন একটা ভাব করেছেন যেন বোঝা যায় তিনি বাহির থেকে এসেছেন। মাকে চুপ থাকতে দেখে আমি আবার বললাম, এখন চুপ করে থাকার সময় নয় মা। তুমি আর ভাইয়া মিলে আমাকেই বারবার দোষারোপ করছো, ফাঁসাতে চাইছো, কিন্তু কেন? আমার প্রশ্নের জবাব মা দিতে পারলেন না। কিছু বলার আগেই সেখানে দুর্জয়কে কোলে নিয়ে মেজ ভাই চলে আসেন। আমি আর প্রশ্ন করি না। দুর্জয়কে কোলে নিয়ে মা সেখান থেকে চলে গেলেন। ভাবিকে বিছানা থেকে নামাতে চাইলে ভাবির মামা সবাইকে নিষেধ করেন। মামার নাম তাহির শেখ। মামা সবাইকে উদ্দেশ্য করে বললেন, কেউ লাশে হাত দেবেন না। আমি থানায় খবর দিয়েছি, যে কোনো সময় পুলিশ চলে আসবে। লাশের চেহারা দেখে মনে হচ্ছে সে হার্ট অ্যাটাক করে নাই, তাকে ইচ্ছে করে মারা হয়েছে, মানে কেউ নিশ্চয়ই তাকে খুন করেছে। তাহের মামার কথা শুনে বাবা লজ্জা পেলেন। লজ্জিত আচরণে বাবা বললেন, বেয়াই, এইটা কি বলেন? আপনার ভাগ্নি কি আমার কাছে কম? আমার মেয়ে নেই, আমি তাকে নিজের মেয়ে বানিয়ে রেখেছিলাম। মামা ইমোশনালে কাবু হলেন না, বরং তিনি বাবাকে আর একটু খোঁচা দিয়ে বললেন, আপনি যদি মেয়ের মতো দেখেন তাহলে আমার আগে আপনার বিচার দাবি করা দরকার। মামার আগে তো বাবার টান অনেক বেশি হয়। পুলিশ আসার আগ পর্যন্ত আমি ড্রয়িং রুমে সোফায় বসেছিলাম। চারদিকে তখন ফজরের আজান শুরু হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে চাই পুলিশ। আমি যা জানি সব কিছুই বললাম। মা, বাবা, ভাইয়া, ডাক্তার সবাইকে আলাদা আলাদা জিজ্ঞেস করা হয়। তারপর পুলিশ লাশ পর্যবেক্ষণ শুরু করে। পর্যবেক্ষণ শেষে লাশ নিয়ে যাবার প্রস্তুতি শুরু হয়। আর এসআই বিমল মিত্র স্যার আমার কাছে এসে আমার রুমে যান। আমাকে বলেন, লজ্জার কিছু নাই, যতটুকু জিজ্ঞাসা করব ততটুকু উত্তর দেবে। তোমার ভাবির সঙ্গে কি তোমার কোনো অবৈধ সম্পর্ক ছিল? আমি বেশ বিরক্ত হয়ে বললাম, আজে বাজে কথা বলবেন না স্যার। অবৈধ সম্পর্ক কিসের? আমি তাকে শ্রদ্ধা করতাম, তিনিও সব সময় আমার যাবতীয় কাজকর্ম করে দিতেন। তার মানে এই নয় যে খারাপ সম্পর্ক থাকবে। বিমল মিত্র স্যার বললেন, তোমার মা, ভাইয়া সবাই বলছে সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক, এতটাই গভীর যে লুকিয়ে লুকিয়ে প্যাকেট নিয়ে আসো, আবার কাজ শেষে প্যাকেটের কোনো অস্তিত্বই নাই। কি করছো সেই প্যাকেট? বুঝলাম ভাইয়া মা তারা সব কিছু বলে দিয়েছেন। ভাইয়া আমার হাতে প্যাকেট দেখেছিলেন। কেন যে তখন সেটা খুলতে গেলাম, লজ্জার সীমা রইল না। আমি তখন সবই সত্যি বলে দিলাম। কিন্তু স্যারের চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করেন নাই। তিনি বললেন, পোস্টমর্টমের রিপোর্ট পেলে বোঝা যাবে মৃত্যুর আগে শারীরিক কিছু ঘটেছে কিনা। আপনি আপাতত বাড়িতেই থাকবেন। শুনেছি খুলনায় মেসে থেকে পড়াশোনা করেন, কিন্তু
আমরা না বলা পর্যন্ত গ্রাম থেকে কোথাও যাবেন না। পুলিশ চলে গেল। সকালের আলো ফুটতেই বাড়ির আশেপাশের সবাই এসে জড়ো হতে লাগলেন। মা ও ভাইয়াকে সারাক্ষণ একসঙ্গে পরামর্শ করতে দেখলাম। সময় পেলেই তারা এক জায়গায় গিয়ে কী সব নিয়ে যেন আলোচনা করে। পোস্টমর্টম শেষে ভাবিকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয় বিকাল 5টায়। তার আগেই বড় ভাইয়ার কবরের পাশেই ভাবির জন্য কবর খোঁড়া হয়। কথা ছিল লাশ নিয়ে আসার সঙ্গে সঙ্গে দ্রুত গোসল করিয়ে জানাজা পড়ে দাফন করা হবে। শীতের মৌসুমে সূর্য তাড়াতাড়ি বিদায় নেয়। 5:30টার দিকে মাগরিবের আজান হলো। নামাজের আগে ভাবিকে দাফন করা সম্ভব হলো না। মসজিদে মাগরিবের নামাজ পড়ে সবাই জানাজায় আসে। এরপর জানাজা পড়ে কবরে রেখে সবকিছু ঠিকঠাক করতে রাত 8টা বেজে যায়। ভাবিকে কবরে রেখে ঘরের সামনে এসে দেখি পুলিশ বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। এসআই বিমল মিত্র স্যার আমাকে দেখে এগিয়ে এসে বলেন, আপনার জন্যই অপেক্ষা করছি, জরুরি কথা আছে, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন। আমার সঙ্গে জরুরি কথা? আমি এমন কিছু জানি না যেটা পুলিশের কাছে জরুরি মনে হবে। টিউবওয়েল থেকে হাত মুখ ধুয়ে সামনে আসি। উঠোনে অনেক চেয়ার পেতে রাখা ছিল। সারাদিন নানা আত্মীয় স্বজনের আনাগোনা ছিল বলে বাজার থেকে বাবা কিছু চেয়ার আনিয়েছিলেন। সেই চেয়ারেই আমরা বসলাম। বিমল মিত্র স্যার বললেন, দেখুন, বর্তমান যুগে সব কিছু খুবই আপডেট। হাতের মুঠোয় থাকলে কোনো কিছুই গোপন করা যায় না। আপনারা যদি অন্যায় করেন সেটা স্বীকার করবেন, তাহলে শাস্তি কমে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমাকে কোনো প্রশ্ন করা হয়নি যে বাধ্যতামূলকভাবে জবাব দিতেই হবে। তবুও আমি বললাম, আমি আপনার কাছে পুরোপুরি সত্যি কথা বলেছি। বিমল মিত্র স্যার তখন বললেন, মিথ্যা বলেছেন। তখন আপনি বলেছেন প্যাকেট আপনার ভাবি দিয়েছে, কিন্তু আমরা আপনাদের বাজারের দোকানে গিয়ে খবর নিয়েছি, ওগুলো আপনি নিজেই কিনেছেন। সত্যি সত্যি যদি তাই হয় তবে মিথ্যা বললেন কেন? এই কথা আমার হজম করার মতো নয়। ঘটনার দিন আমি বাড়ি ফেরার সময় ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু এসব কেনার জন্য নয়। আমাদের কাছে সাক্ষী আছে। সেই মুহূর্তে বিদ্যুৎ লোডশেডিং ছিল বলে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারিনি, না হলে তো এখনই প্রমাণ দিতাম। শান্ত কণ্ঠে জবাব দেন বিমল মিত্র। আমি বললাম, স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি এগুলো কিনে আনিনি। তাহলে গভীর রাতে ভাবির সঙ্গে কি ছিল? তোমার মা তো তোমাকে হাতে নাতে ধরেছে, তাই না? ভাবি জরুরি কথা বলবে বলেছিল, না হলে আমি কখনোই ভাবির ঘরে যেতাম না। তাছাড়া সন্দেহ হচ্ছিল, কল দিয়ে পাইনি। এসআই বিমল মিত্র স্যার বিরক্ত হয়ে যান। আমি তাকে বলি, স্যার, আমার আগে ভাবির ঘরে আরেকজন ছিলেন, আমার মা। মায়ের রাতে বাতি বন্ধ করে ব্যাপারটা স্যারকে সব ভালো করে বললাম। সবটা শুনে স্যার মাকে ডেকে নিয়ে আসেন। মা এসে দাঁড়ায়। রাতের কাহিনী নিয়ে স্যার মাকে প্রশ্ন শুরু করে। মায়ের আমতা আমতা ভাবভঙ্গি দেখে স্যার সন্দেহ করে। রাগের দৃষ্টিতে তাকিয়ে বলেন, আপনি আমাদের সঙ্গে থানায় চলুন, আপনার মধ্যে ঝামেলা আছে। নাহলে আপনার ছোট ছেলে যাবার আগে আপনি সেখানে কি করছিলেন? মা আমার দিকে তাকিয়ে রইল। আমি মাকে সাহস নিয়ে আশ্বস্ত করে বললাম, মা, সত্যিটা বললে ওনারা বেশি হয়রানি স্বীকার করবেন না। কিছু জানলে সেটা সবাইকে জানাও। এসআই স্যার তাচ্ছিল্য করে বলেন, থানায় নিয়ে কোর্ট থেকে 3 দিনের রিমান্ড চেয়ে পেটের মধ্যে সব কথা সুর করে বের করব। তখন সেখানে আর চুপচাপ বসে থাকতে পারবে না। মা তখন কাঁপা কাঁপা গলায় বললেন, আমি আগে সেখানে যাইনি রিশাদ। আমি অন্ধকারে আমাদের ঘর থেকে বের হয়েছিলাম তোর বাবার জন্য ডাইনিং টেবিল থেকে পানি নিতে। হঠাৎ দেখলাম বৌমার ঘর থেকে কেউ মনে হয় বের হচ্ছে, কিন্তু হালকা সেই আলোতেও বুঝতে পেরেছিলাম ওটা তোর মেজো ভাই নিলয়। আমাকে দেখে হনহনিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি কৌতূহল নিয়ে দরজার কাছে গিয়ে দেখি দরজা খোলা। এত রাতে বৌমার ঘর থেকে নিলয় বের হলো, ব্যাপারটা আমার কাছে ভালো লাগে নাই। তাই ঘরের মধ্যে উকি দিয়ে দেখি, রিশাদ তুই দাঁড়িয়ে আছিস। আমি চোখ বড় বড় করে তাকাই। এসআই স্যার তখন বললেন, তার মানে আপনার মেজো ছেলেটা বড় বউয়ের ঘরে গিয়েছিল? ছোট ছেলে যখন খোলা দরজা দিয়ে ঢুকে দরজা বন্ধ করে, তখন মেজো ছেলেটা খুব সাবধানে পেছন থেকে এসে দরজা খুলে বের হয়ে যায়।
সেই মুহূর্তে বিমল মিত্র স্যারের নাম্বারে কল আসে। তিনি কলটা রিসিভ করেন। ওপাশ থেকে কিছু একটা শুনে তিনি চমকে ওঠেন। তারপর চোখ মুখ কুঁচকে মোবাইলের উপরান্তে থাকা লোকটার কাছে প্রশ্ন করে বলেন, প্রেগনেন্ট? আপনি কি শিওর ডাক্তার? স্যারের কথা শুনে আমিও মা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। যতটা ভয় পেয়েছিলাম ততটা ভয়ের কিছু নয়। বিমল স্যার যার সঙ্গে কথা বলছেন সেই ঘটনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই। ওটা আমাদের থানার আরেকটা বাড়ির মামলা। মূলত সেই প্রেগনেন্ট মহিলাকে তাদের প্রতিবেশী মারধর করেছে। সেসব নিয়েই মামলা মোকদ্দমার কার্যক্রম। আমি যখন ভিতরে ছিলাম তখন মেজু ভাইয়া দরজা দিয়ে বের হয়েছে শোনার পর এসআই বিমল মিত্র স্যার এবং আমি দুজনেই ভাবতে থাকি, ভাইয়া যদি আমার আগে সেখানে যায় তাহলে সেটা কেন? ভাইয়া এসে মায়ের সাক্ষী সম্পূর্ণ অস্বীকার করেন। তার দাবি তিনি সারাদিন দোকানে বসে ক্লান্ত থাকেন, রাতে বিছানায় গেলেই ঘুম আসে। তিনি কিভাবে গভীর রাতে ভাবির ঘরে যাইবেন? মা তখন দোতানায় পড়েন। অনেকটা কাচুমাচু ভঙ্গিতে মা তখন বলেন, আসলে রাতের মধ্যে কাকে যে দেখলাম কেউ একজন ছিল, সেটা মিথ্যা না। পুলিশের কাছে এসব যুক্তি চলে না। উপস্থিত সবার সঙ্গে কথা বলে এবং ভাবির মামার মামলার জোরে পুলিশ মাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে গেলেন। ভেবেছিলাম আমাকেও নেবেন, কিন্তু কেন নিল না সেটা পুলিশই ভালো জানেন। রাতে ভাইয়া ও বাবা আমাকে বকাবকি করেন। যেই ফুফু ভাবির সঙ্গে বিয়ের কথা ওঠাতে আমার বকাবকি করেছিলেন, সেই ফুফু আমাদের বাড়ির দোতলায় থাকতেন। যদিও মাসে মাসে কিছুটা বাসা ভাড়া তিনি মায়ের হাতে দিতেন। ফুফু থাকেন দেশের বাইরে। আমার চেয়ে 3 বছরের ছোট তাদের একটা মেয়ে আছে, নাম নীলা। ফুফুদের এলাকায় নীলাকে একটা ছেলে খুব বিরক্ত করত। রাজনৈতিক কারণে সেই ছেলেটার কিছুই করা যাচ্ছিল না, তাই ফুফু তার মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে দোতলায় থাকতেন। কথা ছিল দোতলা কমপ্লিট হলে মেজো ভাই দোতলায় চলে যাবে। একই বিল্ডিংয়ের 3 ভাইয়ের জন্য 3 তলা ফাউন্ডেশন করার প্ল্যান ছিল, কিন্তু বড় ভাইয়ের মৃত্যুর সব কিছু এলোমেলো করে দেয়। একদিকে আমি শহরে থাকি, অপরদিকে মা বাবা আর মেজো ভাই বড় ভাবি। সেজন্য আর দোতলায় না গিয়ে সবাই নিচে থাকতাম। ফুফাতো বোন নীলা আমাকে পছন্দ করে, সরাসরি আমাকে প্রপোজও করেছিল। ফুফু বিষয়টা বুঝতে পেরে আমাকে সতর্ক করে দেয়, বলেন আত্মীয়র মধ্যে নতুন করে আত্মীয় বাড়ানো যাবে না, আমি যেন নীলাকে প্রশ্রয় না দেই। যাই হোক, মাকে পুলিশ থানায় জিজ্ঞাসাবাদ শুরু করেন। আমি সকাল বিকাল 2 বার করে মাকে দেখতে যেতাম। এইভাবে এই কয়দিন কেটে গেল। ভাবির মৃত্যুর আজ 5 দিন হয়ে গিয়েছে। মা আজকে আমার সঙ্গে একটা বেইমানি করেছেন। তিনি খুব ভালো করে জানেন আমি ভাবিকে হাত দিয়ে স্পর্শই করিনি, কিন্তু সেখানে মা পুলিশের কাছে বলেন তিনি নাকি দরজা খুলে দেখেছেন আমি ভাবিকে বালিশ চেপে মেরে ফেলতেছি। সরাসরি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন মা। বললেন এতদিন নাকি নিজের আপন সন্তানকে বাঁচাতে চেয়েছিলেন, কিন্তু এখন তিনি চান আসল খুনি শাস্তি পাক। আমার মা আমাকে এভাবে মিথ্যা বলে ফাঁসিয়ে দিবেন এটা কিছুতেই মানতে পারছি না। আপনারা যদি মনে করেন আমি খুনি তাহলে সেটাই মেনে নিন। ভাববেন ভাবের খুনির ফাঁসি হয়েছে। এমনিতেই মাকে পুলিশ থানায় নিয়ে যাওয়ার পর থেকে বাবা ভাইয়া ফুফু সবাই আমাকে এমনভাবে মানসিক যন্ত্রণা দিচ্ছিলেন, সেটা সহ্য করার অসম্ভব আমার পক্ষে। সবার একই কথা, এর প্যাকেট ভাইয়া দেখেছেন। আমার আর ভাবের মধ্যে নাকি ঝামেলা ছিল, আমার জন্য নাকি মা মিথ্যা মামলায় ফেঁসে গিয়েছেন। এত অপবাদ সহ্য করে নিজের আপনজনের মধ্যে বেঁচে থাকা খুবই কষ্টকর। মায়ের সাক্ষীতে এভাবে আমাকে ফেঁসে যেতে হবে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সবাই দরজা খোলার চেষ্টা করছে, আমাকে তারা ডাকছে, আমি চলে যাচ্ছি। তবে যারা ডাকছে তাদের কাছে নয়। আমার যা বলার সব বলে গেলাম। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতেই এই বিদায়। রেকর্ড শেষ হলো। যেখান থেকে রিশাদ বলেছে যে মাকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে, তার 10 সেকেন্ড আগে থেকে সাজু আবার রেকর্ড শুনল। পেছনের
টেনে টেনে 3-4 বার সাজু শুনল। এরপর শুরুর দিকে 1 মিনিট আর শেষের দিকে 1 মিনিট পুনরায় শুনল সাজু। এসে বিমল মিত্র সাজুর এমন আচরণ দেখে বিব্রত। প্রতিবাদ করার উপায়ও নেই, কারণ সাজু নামের ব্যক্তিটি বর্তমানে ডেনমার্ক থেকে প্রশিক্ষণ নিয়ে আসা সরকারি 50 জন স্পেশাল ডিটেকটিভের একজন। 2024 সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন দলের পতনের পর নতুন সরকার গঠন হয়। সেই সরকারে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারণে দেশ থেকে বাছাই করে 50 জনের একটি টিম প্রশিক্ষণে পাঠিয়েছিলেন, যারা মাত্র 15 দিন আগে দেশে ফিরেছে। কিছুদিন পরে তাদের নিয়ে সরকারের গঠিত নতুন একটা সংস্থা যাত্রা শুরু করবে। সাজু সেই 50 জনের একজন। একে চাইলেই অবহেলা করতে পারছে না বিমল মিত্র। রিশাতের মোবাইল রেখে সাজু ভাই রিশাতের বাবার দিকে তাকালেন, বললেন, আপনার ছেলের কণ্ঠের সঙ্গে আপনাদের বংশের কারো কণ্ঠের মিল আছে? প্রশ্ন শুনে কপাল কুঁচকে যায় সবার। এত বড় লম্বা রেকর্ড, তাছাড়া যেখানে প্রায় পুরোটাই রিশাত তার মেজু ভাই ও মাকে সন্দেহ করেছে, সেটাকে অন্য কারো রেকর্ড হিসেবে সন্দেহ করছে সাজু। বিমল মিত্র বলেন, আপনি কি ভাবছেন সেটা যদি বলতেন তাহলে ভালো হয়। সাজু যেখানে বারবার টেনে টেনে নিয়ে শুনছিল সেখানটায় আবার নিয়ে গেল। বিমল মিত্র বারবার শুনল, কিন্তু তবুও তাকিয়ে রইল। সাজু ভাই বললেন, সহজ বিষয়টা বুঝলেন না? বিমল মিত্র মাথা দোলায়, সে কিছু বুঝতে পারেনি। সাজু ভাই বললেন, রেকর্ডের 34 মিনিট 47 সেকেন্ডে খেয়াল করুন, মসজিদে আজান শুরু হয়েছে, মাগরিবের আজান। তারপর দেখুন 35 মিনিট 40 সেকেন্ডে গিয়ে আজানের আর কোনো শব্দ নেই, অথচ আজান সেখানে শেষ হয়নি। হাইয়া আলাল ফালাহ একবার শেষ হয়ে আর একবার হাইয়া আলা গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এরপর আর আজান নেই। আপনি যেহেতু আমাদের ধর্মের নয়, তাই আপনার কাছে হয়তো বিষয়টি ধরা পড়েনি। সাজুর কথা শুনে সবাই নড়ে চড়ে বসলো। রিশাতের বাবা তখন বলে, হতে পারে মসজিদে বিদ্যুৎ চলে গেছে, তাই মাইক বন্ধ হয়ে গিয়েছিল। সাজু ভাই মাথা নেড়ে বললেন, আপনার যুক্তিও ঠিক আছে আঙ্কেল, সেটাও আমি ভেবেছি বলে কয়েকবার শুনলাম। আপনি ভালো করে লক্ষ্য করুন, 37 মিনিটে গিয়ে আজান আবার শুরু হয়েছে, কিন্তু সেটা শুরু থেকে, আর মুয়াজ্জিনের কণ্ঠ আলাদা। রেকর্ড আবার প্লে করা হলো, এমনটা আগে কেউ মনোযোগ দিয়ে শোনেনি, সেটা বোঝা যাচ্ছে। এবার শুনে সবাই সাজুর দিকে তাকায়। সাজু আস্তে করে বলল, রেকর্ডের শুরুর কথাগুলো রিশাতের নিজের। প্রথম আজানের সময় রিশাতের কণ্ঠ পরিবর্তন করা হয়েছে, মনে হচ্ছে রিশাতকে কেউ খুন করেছে, গলায় ফাঁস দিয়েই করেছে। রেকর্ড অবশ্য চলছিল, কিন্তু খুনি সেই রেকর্ড শুনেছে, পরে নিজের কিছু ভয়েস রেকর্ড করেছে, তারপর দুটো ভয়েস একসঙ্গে এডিট করে দুটোকে হালকা পরিবর্তন করেছে, যেন শুনতে একরকম মনে হয়। খেয়াল করে দেখুন, রেকর্ডটা মোবাইলের এডিট করা ফোল্ডারে। যদি সরাসরি রেকর্ড করা থাকতো তাহলে এটা রেকর্ড ফোল্ডারে পেতাম। একটু থেমে সাজু বলেন, আপনি তো তার বাবা, আপনি বলুন, রিশাতের কণ্ঠের কাছাকাছি মিলে যায় এমন কে আছে? মোবাইলে কথা বললে কারো কণ্ঠে কি আপনার কাছে রিশাতের মতো মনে হতো? রিশাতের বাবা তখন মেজো ছেলে নিলয়ের দিকে তাকান, কাঁপা কাঁপা গলায় বললেন, নিলয় আর রিশাত, ওরা কল দিলে আমি সহজে বুঝতে পারতাম না কে মোবাইলে কথা বলছে।